রাজবাড়ীতে নুরা পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত এক। পুলিশ সহ আহত শতাধিক। বর্বরতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি সরকারের। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। সরকার হামলার দায় এড়াতে পারে না, মন্তব্য শামীম হায়দারের। জাপা নিষিদ্ধের দাবি ৩০ দলের। ডাকসু নির্বাচনে সাইবার বুলিং চলছে। এই শুক্রবার বন্ধের দিনেও ব্যাপক ক্যাম্পেইন। বড় সংগঠনগুলোর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বতন্ত্রদের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপির। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ভয়মুক্ত দেশ গড়ার ঘোষণা জামায়াতের। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার ২টি ইউনিয়নকে বাদ দেয়ায় মহাসড়ক অবরোধ। দখলদারদের প্রতিবাদে পণ্ড কক্সবাজারে বাঁকখালী নদীর উচ্ছেদ অভিযান। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। এবার বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার দরবারে আগুন দেয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতা। সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক। গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরা পাগলার মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল জেলা জুড়ে। এতে ফুঁসে উঠেছিল তৌহিদি জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরা পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরা পাগলার ভক্তরা। তুমুল সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে নুরা পাগলার দরবারে শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। ৮০ দশকে নুরা পাগলা নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। নুরাল পাগলের একটা ইটও যেন না থাকে, সেটাই আমাদের দাবি। যাতে কোনো গলন্দ, কোনো ভণ্ড নুরাল পাগলা পাগলামির একটা লিমিট আছে। আমাদের এই যে সিনিয়র যারা আছেন, গলন্দ ভাই, মুক্তিনিকা সাহেব, আলম ভাই, আব্দুল সাহেব আছেন, এরা আছেন। আমরা এনাদের নেতৃত্বে ডিসি সাহেবের সাথে আমাদের সিনিয়র সাহেব আমার দরকার হোক। বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন যে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এখানে তৌহিদি জনতার ব্যানারে ইমান ও আকীদা রক্ষা কমিটি তাদের একটি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আনসার ক্লাব মাঠে শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল। সেই শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল। এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে জনম মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে। এবং এদিকে রাজশাহীতে একটি খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাল চন্দ্রপুকুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই খানকায় ৩ দিনের আয়োজন ছিল। বৃহস্পতিবার থেকে আজ আয়োজন শুরু হয়। আজ জুমার নামাজের পর হামলার শঙ্কায় 2 গাড়ি পুলিশ নিয়ে সেখানে ছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে হামলার সময় উত্তেজিত জনতাকে পুলিশ বাধা দেয়নি। হামলার একটি ভিডিওতে দেখা যায় ১৫০ শতাধিক লোক খানকা শরীফে আক্রমণ করেন। হামলার সময় বাড়ি থেকে বের হননি আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েকদিন ধরে এলাকার কিছু লোক তাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিলেন। আজ জুমার নামাজের পর তারা একত্র হয়ে খানকা শরীফে হামলা করেন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, এই অমানবিক ও ঘৃণ্য কাজটি মূল্যবোধ, আইন এবং একটি ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত। এই ঘটনার নিন্দা জানিয়ে সরকারের বিবৃতি শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবদ্দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এক সপ্তাহের ব্যবধানে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়।
জাতীয় পার্টির নেতাদের দাবি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এদিকে এই ঘটনায় গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল সহ আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান দলটির মহাসচিব। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। উড়ছে বই খাতা, উড়ছে ধোয়া, হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সন্ধ্যা 7টার পর হঠাৎ বেশ কয়েকজন লোক হামলা চালায় জাতীয় পার্টির কার্যালয়ে। এ সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। প্রশাসন তো এখানে অনেক ছিল, তার সামনে যদি একটা পার্টি অফিসে আগুন দেয় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? শাহবাগ থেকে তারা সরাসরি গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি সহ আর অন্যান্য দল এখানে আছে, সরাসরি আক্রমণ করছে। আমরা মনে করি আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনা, আমরা কোনো প্রতিহিংসামূলক কার্যক্রম বা হিংসাত্মক কার্যক্রম আমরা করব না। আমরা জনগণের কাছে এই বিচার দিয়ে রাখলাম। এদিকে হামলা ও ভাঙচুরের পর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় তিনি সরকারের সমালোচনা করে আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। হামলার পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ 30টি রাজনৈতিক দল হাতে হাত বেঁধে ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানোর হুঁশিয়ারি তাদের। বিকেলে রাজধানীর শাহবাগে 3 দফা দাবিতে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশে যোগ দেয় বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় এক মঞ্চে হাতে হাত বেঁধে প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বক্তারা বলেন, আর কোনো জুলাই যোদ্ধার গায়ে রক্ত ঝরলে তার জবাব রাজপথে দেয়া হবে, কোনো রঙের পোশাক তা দেখার সময় নেই। তারা বলেন, হাসিনা যে অপরাধ করেছে জিএম কাদেরও একই অপরাধে অপরাধী, তাই জাতীয় পার্টির এদেশে রাজনীতি করার সুযোগ নেই। হাসিনার মতো জাতীয় পার্টির বিচার দেশের মাটিতে করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার, যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না, ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক, তাদের গুরুর দেশে বৃষ্টি হলে 2 শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুজাতা সিংরা এসে মিলমাল করিয়ে দিয়ে যান। এরশাদ একজন প্লেবয় নারী নিয়ে ফুর্তি করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছে। সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে 90-এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো, এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে। 24 পরবর্তী সময়ে আমরা যারা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করছি, নেতৃত্ব দিয়েছি, আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না, দেব না, দেব না। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবারে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে অপপ্রচার আর সাইবার বুলিং ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে দাবি ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র সংসদের ভিপি প্রার্থীর। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, বড় সংগঠন সমর্থিত প্রার্থীরা নির্বাচনী বিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবার, ছুটির দিনেও নির্বাচনী আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এদিন হলগুলোর মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারে নামেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন শক্ত ব্যবস্থা না নেয়ায় সমালোচনা করেন ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ভিপি প্রার্থীরা। রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। যে অনলাইন কেন্দ্রিক যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার দূর আক্রমণ করে, বাপ মাতুল গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে। এদিকে নির্বাচনী বিধি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এমন অভিযোগও করেন কোনো প্রার্থী। মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে। প্যানেল বা বড় বড় দলের ক্ষেত্রে আমি ওই দিনও একজনকে বলছিলাম যে তারা শুধুমাত্র টয়লেট পর্যন্ত পৌঁছায় নাই। এখন আমি যদি প্রশ্ন রাখি যে ককটেল বিস্ফোরণ কারা করলো, কেন করলো, এইটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করে নাই, কি উদ্দেশ্য করেছে? বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। সৌহার্দ্য আর সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ডাকসু নির্বাচন শেষ হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি, বলেছেন দলটি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করে না। আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থায় বিএনপি রাজনীতি করে। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে তিনি এমন মন্তব্য করেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী। আওয়ামী লীগ সরকার যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে, তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত 15 বছরে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা জানেন এদের থেকে কিভাবে তারা অর্থ লোপাট করেছে, হাজার হাজার নয় লক্ষ হাজার কোটি দেশ থেকে পাচার করেছে। তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। জামাতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামাত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। দেশে চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি দেশেই অপারেশন করেছেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটা তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামাতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামাতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেই বাংলাদেশটাকে গরিব থেকে ধনী সকলকে তার অধিকার, তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে চলা অবরোধ তুলে নেওয়ায় স্বাভাবিক হয়েছে দক্ষিণাঞ্চলের যান চলাচল। এর আগে সকাল থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদি এবং ভাঙা গোপালগঞ্জ সহ 5টি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা, খুলনা এবং ফরিদপুর বরিশাল সহ 21 জেলার যানবাহন চলাচল। কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। দুপুরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। বিকেলের দিকে আবারও 2 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাঙা উপজেলা নিয়ে ফরিদপুর 5 আসন গঠন করে সংসদীয় আসনের সীমানা পুনরায় পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। আমরা প্রথম থেকেই ইউনিয়ন ভাঙ্গার বিরুদ্ধে ছিলাম, আছি, আপনারা জানেন। আমরা বলেছি প্রয়োজনে ফরিদপুরে আসন বৃদ্ধি হবে, যেটা ছিল, কিন্তু কোনো ইউনিয়নকে বিচ্ছিন্ন করা এটা কোনোভাবেই ভাঙ্গার মানুষ মেনে নেবে না। ভাঙ্গার মানুষের দাবি প্রয়োজনে স্বতন্ত্র আসন হবে, ভাঙ্গা 5, কিন্তু ভাঙ্গার 2টি ইউনিয়ন আমরা মেনে নেব না। এর জন্য আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে আসি, আমরা আন্দোলন করব, প্রয়োজনে আমরা রবিবার উচ্চ আদালতে যাব ইনশাআল্লাহ। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও এক দল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে 30 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 30 জনের মধ্যে 29 জন পুরুষ ও 1 জন নারী অভিবাসী রয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো হয় তাদের। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়। এখনো পর্যন্ত 3 ধাপে 187 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশি সহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। হঠাৎ করেই বেড়েছে মসুর ডালের দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। আটা ময়দার দামও বেড়েছে 5 থেকে 9 টাকা পর্যন্ত। বাজারে বেশিরভাগ সবজির কেজি 60 থেকে 80 টাকা। গেল সপ্তাহের তুলনায় ডিম মুরগির দাম কিছুটা কমলেও মাছের বাজার চড়া। এদিকে সব জিনিসেরই দাম বেশি বলে হতাশা জানালেন বাজারে আসা সাধারণ মানুষ। শুভ মাহফুজের প্রতিবেদন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। মসুরের দাম কেজিতে 32 টাকা আর আটা ময়দার দাম বেড়েছে কেজিতে 9 টাকা পর্যন্ত। দাম বাড়ার কোনো অজুহাতও দেখাতে পারছেন না ব্যবসায়ীরা। গত কয়েক সপ্তাহ আগে তো এই সপ্তাহে 1 কেজি মসুর ডালে 32 টাকা বাড়ছে, আর 1 কেজি আটা 9 টাকা 16 পয়সা বাড়ছে। এখন কেজি হলো 2 কেজি আটা হলে এখন বিক্রি করি 110 টাকা, আর 1 কেজি মসুর ডাল বিক্রি করি 160 টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম 60 থেকে 80 টাকার উপরে। পানি পনি বৃষ্টি বন্যা, এখন জমিতে পানি, এখন দাম হইলো বেশি। পানি কমলে সবজি, শীতের সবজি, কপি, মূলা, শালগম, এইসব লাউ টাউ বাইরে সব দাম কমবো। এগুলো যেন মানুষের ক্রয় সাধ্যের ভিতরে থাকে এবং মানুষ যেন সবসময় বাজার করতে পারে। বিশেষ করে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম নাগালের মধ্যে নেই নিম্ন ও মধ্যবিত্তদের। আর ইলিশ অনেকটা চিন্তার বাইরে। 1 কেজি 100 গ্রাম 2300 টাকা, আর 1 কেজির নিচে যেটা এগুলো হইলো আপনার 1900 টাকা, 1800 টাকা। নদীতে ফ্রিতে নিয়ে আসে, অত্যাধিক দাম, মানে কেনা যাচ্ছে না তো ইলিশ মাছ, অত্যাধিক দাম।
1100 টাকা কেজি ছিল চিংড়ি মাছ, আমি নেবো না, চিন্তা করছি আধা কেজি নিতাম, সেটাও নেবো না। রুই মাছ 380 টাকা কেজি, এটা তো হার্ড, যে মানুষ অ্যাফোর্ড করার মতো, মধ্যবিত্তদের জন্য অ্যাফোর্ড করা হার্ড। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার 170 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা। ব্রয়লার বিক্রি করতেছি 170 টাকা, সোনালী বিক্রি করছি 300 থেকে 310 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 580 টাকা। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, খালি 2-5 টাকা একটু এদিকে দিয়েছে। এদিকে প্রতি ডজন ডিম মিলছে 125 থেকে 30 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী সহ জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গত 31 আগস্ট আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 2205 জনে। আহত হয়েছেন 3500-এরও বেশি মানুষ। খাদ্য, পানি ও বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। এসব ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস ও ওষুধ। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন বিমানটি এ ব্যাপারে এক ব্রিফিংয়ে তথ্য জানান। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। নিখোঁজের 3 দিন পর সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর লাশ উদ্ধার হয়েছে। দিরাই উপজেলা শরীফপুর গ্রামের সুরমা নদী থেকে শুক্রবার সকাল 7টায় তার লাশ উদ্ধার করা হয়। মাওলানা মুশতাক জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, শরীফপুর গ্রামের কৃষকরা খেতে কাজ করতে গেলে নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে। লাশটি বাঁশ দিয়ে আটকিয়ে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ লাশ উদ্ধারের পর শনাক্ত করে এটি নিখোঁজ মাওলানা মুশতাক আহমেদের লাশ। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। জমিয়ত নেতার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ দিরাই সড়কের মদনপুর মোড় থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক। চট্টগ্রাম থেকে আবারও শুরু হয়েছে দেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার অনুষ্ঠান। মহানগরী সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ মাঠে আঞ্চলিক পর্ব উদ্বোধন করেন আবুল খায়ের কনজিউমার গ্রুপের ব্যবস্থাপক ইফতেখারুল আলম। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে 3টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে 5 লাখ এবং 3 লাখ টাকার শিক্ষাবৃত্তি। 3টি গ্রুপের 6টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা 3 জন করে সর্বমোট 54 জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, নির্বাচনে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। বিকেলে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় নিতাই রায় বলেন, শেখ হাসিনা 30 লাখ কোটি টাকা আত্মসাৎ করেও রক্ষা পাননি, ভারতে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তা কোনোদিনও বাস্তবায়িত হবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট রকুনুজ্জামান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ সহ অন্যান্যরা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশিপ গ্রুপের 15 বছর পূর্তিতে পুনর্মিলনী হয়েছে। রাজধানীর বাসাবোর শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সচিব জুয়েল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক হৈমন্তী বড়ুয়া ইমু। আর উপস্থিত ছিলেন
বিওয়াইএফজির সাবেক সভাপতি প্রণবেশ বড়ুয়া, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান চারুত্তম বড়ুয়া, স্টিয়ারিং কমিটির মহাসচিব প্রকৌশলী মিহির বড়ুয়া, প্রবীর বড়ুয়া, অলি আহত সহ আরো অনেকে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজবাড়ীতে নুরা পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত 1, পুলিশ সহ আহত শতাধিক। বর্বরতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি সরকারের। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। সরকার হামলার দায় এড়াতে পারে না, মন্তব্য শামীম হায়দারের। জাপা নিষিদ্ধের দাবি 30 দলের। ডাকসু নির্বাচনে সাইবার বুলিং চলছে। শুক্রবার বন্ধের দিনেও ব্যাপক ক্যাম্পেইন, বড় সংগঠনগুলোর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বতন্ত্রদের। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপির, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ভয়মুক্ত দেশ গড়ার ঘোষণা জামাতের। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার 2টি ইউনিয়নকে বাদ দেয়ায় মহাসড়ক অবরোধ। দখলদারদের প্রতিবাদে পণ্ড, কক্সবাজারে বাঁকখালী নদীর উচ্ছেদ অভিযান। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।